সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত। আজকে আমরা শুরু করব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাস্তব সংখ্যা ও অসমতা। তো এই অধ্যায়ের আহ শুরুতে আমরা বিভিন্ন প্রকার সংখ্যার যে সেট, সেগুলোর ব্যাপারে জানবো। তো আমাদের প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কাদেরকে বলা হয়? ওয়ান থেকে শুরু করে অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, সেই সেটটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা ওয়ান থেকে শুরু হবে, অসীম পর্যন্ত চলবে। তাহলে এখানে কয়েকটা রিমার্ক আমরা মনে রাখবো এই সেটের জন্য, স্বাভাবিক সংখ্যার জন্য। এক নাম্বার হচ্ছে, এটা একটা ধনাত্মক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা যতগুলো আছে সবই ধনাত্মক সংখ্যা, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা ইনক্লুড হবে না। এবং এটা ওয়ান থেকে শুরু হবে, অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। শূন্য স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। আর এই স্বাভাবিক সংখ্যার সেটটা গণনা, পরিমাপ এবং সাধারণ জীবনযাত্রার বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসে। আর মূলত এটার উদ্ভবটা হয়েছিল এই জন্যই, যখন প্রাচীনকালে দেখা গেল যে হিসাব রাখার একটা প্রয়োজন, যে কয়টা জিনিস, কয়টা আমি নিয়ে যাচ্ছি, কয়টা নিয়ে আসতেছি, ফেরত আসতেছে। তো ওই জায়গা থেকে, ওই কনসার্ন থেকে মূলত স্বাভাবিক সংখ্যার ব্যবহারটা শুরু হয় বিভিন্ন ইভলিউশনের মাধ্যমে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা যোগ ও গুণন প্রক্রিয়ায় আবদ্ধ, কিন্তু বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না, ক্লোজার প্রপার্টি মেনটেন করে না। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই যে আবদ্ধ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, যোগ ও গুণ প্রক্রিয়ায় আবদ্ধ, আবার বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। যে কোনো একটা সেটের উপাদানগুলো যোগ প্রক্রিয়ায় আবদ্ধ হবে যদি তার যে কোনো দুইটা উপাদানকে যোগ করে যে যোগফল আমরা পাবো সেটা ওই সেটের অন্তর্ভুক্তই থাকে। গুণ প্রক্রিয়ায় আবদ্ধ হবে যদি যে কোনো দুইটা উপাদান গুণ করে আমরা যে গুণফল পাবো সেটা ওই সেটের মধ্যেই থাকে। বিয়োগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে একই কথা। এখন এই যে ন্যাচারাল নাম্বার, আমরা যদি র্যান্ডম যে কোনো দুইটা নেই, সাপোজ 2 এবং 3, তাহলে 2 এর সাথে আমরা যদি 3 যোগ করি কত পাবো? 2 + 3 = 5। তাহলে এই 5 কোথায় আছে? এই 5ও কিন্তু এই ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে। এখন তুমি যে কোনো দুইটা নাও, যে কোনো দুইটা নিয়ে যোগ করো, এটা কখনোই ঋণাত্মক হওয়ার সম্ভাবনা নাই, জিরো হওয়ার সম্ভাবনা নাই। তার মানে যোগফলটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যেই পাওয়া যাবে, এই জন্য এটাকে বলা হয়েছে এটা যোগ প্রক্রিয়ায় আবদ্ধ। গুণনের ক্ষেত্রেও সেম। আমরা যদি 2 3 গুণ করি, তাহলে 2 × 3 = 6। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিয়োগের ক্ষেত্রে কেন আবদ্ধ হবে না? এখন আমরা যদি দুইটা সেম সংখ্যা নেই, ধরো 2 - 2 = কি হবে? 0 হবে। 0 কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে নাই। 2 - 3 = হবে -1। -1 আমাদের ন্যাচারাল সেটের মধ্যে নাই, ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই। তাহলে এই যে যেহেতু দুইটা সংখ্যা নিয়ে আমরা বিয়োগ করে এমন সংখ্যা পাচ্ছি যেটা সেটের মধ্যে নাই, এই জন্য আমরা এটাকে আবদ্ধ বলতে পারবো না। ভাগের ক্ষেত্রে কি হবে? ভাগের ক্ষেত্রে ফ্র্যাকশন চলে আসবে, কোনো সংখ্যা থাকবে না। যেমন আমরা যদি 5 নেই আর 4 নেই, তাহলে 5/4 এখান থেকে যা আসতেছে এটা কি একটা ফ্র্যাকশনাল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা মনে রাখবা যে আমাদের স্বাভাবিক সংখ্যা বা সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা যোগ এবং গুণন প্রক্রিয়ায় আবদ্ধ, কিন্তু বিয়োগ ও ভাগের ক্ষেত্রে আবদ্ধ না। এমসিকিউ এর ক্ষেত্রে আমরা জিনিসগুলো পরবর্তীতে আবার দেখবো যেটা কিভাবে প্রশ্নের মধ্যে আসে। স্বাভাবিক সংখ্যার পরে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার কথা। তো পূর্ণ সংখ্যা কাদেরকে বলে? সেট অফ ইন্টিজার্স। মানে এই স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি জিরো এবং নেগেটিভ যে সংখ্যাগুলো আছে, ঋণাত্মক সংখ্যাগুলো আছে, এই সবগুলো যদি একত্র করে দিই, তখন যে সেট হবে সেটাই হবে আমাদের পূর্ণ সংখ্যার সেট। এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে পূর্ণ সংখ্যার সেট যেটার মধ্যে কি থাকবে? -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ থাকবে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা থাকবে। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আবার যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ ও গুণ প্রক্রিয়ায় আবদ্ধ। শুধুমাত্র ভাগের ক্ষেত্রে এটা আবদ্ধ না। ভাগের ক্ষেত্রে সেই প্রপার্টিটা, ক্লোজার প্রপার্টিটা মেনে চলে না। ভাগের ক্ষেত্রে কেন মেনে চলে না, যেটা অলরেডি তোমাদের বোঝার কথা। তা আমরা যদি এই যে 4/5, 4 এবং 5 নিলাম দুইটা, এটা কি হয়ে যাবে? এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, পয়েন্ট সামথিং চলে আসবে, যেই কারণে এটাকে আমরা আবদ্ধ বলতে পারতেছি না। বাট আমরা যদি যে কোনো দুইটা সংখ্যা নিয়ে যোগ করি যা আসবে, বিয়োগ করি যা আসবে, গুণ করি যা আসবে, এই সবই আমাদের সেট অফ ইন্টিজারের মধ্যে বা পূর্ণ সংখ্যার মধ্যে আমরা পাবো। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যার ব্যাপারে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে ওয়ান থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না, তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 2 3 5 7 11 13 ডট 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 এইরকম অসংখ্য মৌলিক সংখ্যা আমাদের আছে।
তো এখন মৌলিক সংখ্যা যখন তোমাদের ক্লাসে আলোচনা করতে যাই, অনেক সময় তোমরা প্রশ্ন করো যে স্যার ওয়ান কেন মৌলিক সংখ্যা হবে না, বা ওয়ানকে মৌলিক সংখ্যা নিলে আসলে সমস্যাটা কি। তো একটা সময় ছিল যখন হয়তো ওয়ানকেও মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করা হইতো, এরপর যখন একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, সেই কন্ট্রাডিকশনের ফলে এটাকে বাদ দেওয়া হয়েছে। এখন সেই কন্ট্রাডিকশন গুলো কি, এখানে দুইটা বিষয় আমি তোমাদের বলতে পারি। এক নাম্বার হচ্ছে যে মৌলিক সংখ্যার যে ডেফিনিশনটাকে ডিফাইন করা হয়েছে, যে ডেফিনিশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, সেখানে বলছে যে কেবলমাত্র ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে এটা দুইটা ভাজক থাকবে, দুইটা ধনাত্মক ভাজক থাকবে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে সেই সংখ্যা নিজেই। বাট যখন এটা ওয়ানের ক্ষেত্রে চলে আসতেছে, তখন কিন্তু এটা দুইটা ভাজক আমরা পাচ্ছি না, একটাই পাচ্ছি। ওয়ান দ্বারা ভাগ যাচ্ছে এবং ওই সংখ্যাটাও তো ওয়ান, সেপারেট দুইটা হচ্ছে না। সো এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে, যে কারণে আমরা ওয়ানকে মৌলিক সংখ্যা বলতে পারি না। আচ্ছা, এর বাইরে গিয়ে যদি মানে আমরা বলতে চাই, তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বিল্ডিং ব্লকস বলা হয়। ঠিক আছে। তো মানে আমরা যেমন ওই যে অনেকগুলা ব্লকস মিলে তারপরে ধরো একটা বিল্ডিং তৈরি করা যায়, অনেকটা ওইরকম। তো যে কোনো সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি, এবং সেটা ইউনিক, যেটাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম বলা হয়। এই যে ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, আমরা যদি ওয়ানকে মৌলিক সংখ্যা বিবেচনা করি, তাহলে এটা ভায়োলেট করে। কিভাবে ভায়োলেট করে? যেমন ধরো সিক্স, সিক্সকে আমরা যদি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাই ইউনিক ভাবে, তাহলে 3 × 2, 3×2 = 6। এবং এটার কিন্তু আর কোনো ভেরিয়েশন নাই, এটাই ইউনিক। এখন যদি ওয়ানকেও আমরা মৌলিক সংখ্যা বলি, তাহলে ×1 কোনো সমস্যা নাই, এটা লেখা যাবে। কিন্তু এর সাথে সাথে কি আরো কিন্তু আমরা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? 3 × 2 × 1 × 1। তাহলে এটা আরেকটা নতুন সেট তৈরি হলো, মানে গুণ, যেখানে আমরা অনেকগুলা আহ মৌলিক সংখ্যা গুণ করে 6 পাচ্ছি। কিন্তু আগেরটার এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এখানে তিনটা সংখ্যার গুণফল ছিল, এখানে চারটা হয়ে গেছে। এইভাবে আমরা ইনটু যদি আরো একটা ওয়ান দিই, তাতেও আমাদের সিক্স হবে, আর একটা ওয়ান দিই, তাতেও আমাদের সিক্স হবে। তার মানে ওই যে ইউনিক ভাবে যে রিপ্রেজেন্ট করার বিষয়টা, ওই বিষয়টা কিন্তু ভ্যালিড হয়ে যাচ্ছে। তো এই যে কন্ট্রাডিকশন গুলা, এই কন্ট্রাডিকশন গুলা যখন আসে, তখন আধুনিক ম্যাথমেটিক্সে ওয়ানকে মৌলিক সংখ্যার মধ্যে গণনা করা হয় না, এটাকে বাদ দিয়ে তারপর থেকে শুরু করা হয়েছে। এই জন্য আমাদের মৌলিক সংখ্যার সেট যদি আমরা বলি, তাহলে সেটা শুরু হবে 2 থেকে। আচ্ছা, আপাতত মৌলিক সংখ্যার ব্যাপারে এটুকু জানলেই হবে। আহ আর আরেকটা বিষয় আমাদের অনেক সময় দরকার হয়, এই জন্য এটা তোমরা নোট করে রাখবা বা মুখস্থ রাখতে পারলে ভালো, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, বা অনেক সময় 200 পর্যন্ত দরকার হয়। বাট আপাতত 1 থেকে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা কতগুলো আছে, মৌলিক সংখ্যাগুলো মুখস্থ না রাখলেও এটা এমনিতেও বের করা যাবে, বাট কতগুলো আছে সেটা মনে রাখতে হবে। যেমন 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টা, আর 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টা। তাহলে মোট আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। তো এর মধ্যে 1 থেকে 10-এর, 10-এর মধ্যে আছে চারটা, 11 থেকে 20-এর মধ্যে চারটা, এইভাবে প্রত্যেক 10 10 করে এখানে ক্লাসিফাই করা আছে। 21 থেকে 30 পর্যন্ত দুইটা, তারপরে দুইটা, তারপরে তিনটা। এখন এই যে সংখ্যাটা, এইটা আমরা একটা ফোন নাম্বারের মতো, মোবাইল নাম্বারের মতো যদি মুখস্থ রাখতে পারি, তাহলে এটা কাজে লাগবে কোথায়? তোমাদের সম্ভাবনা একটা অধ্যায় আছে, ওইখানে হুট করে বলবে যে 30 থেকে 50 পর্যন্ত বা 31 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সেখান থেকে দৈবজয়ন একটা সংখ্যা তোলা হলো, সেই একটা সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তখন তোমার এই তথ্যটা দরকার হবে যে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে। এরকম আরো দুই একটা জায়গায় এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদের এই তথ্যগুলো দরকার হয়। তো আমরা যদি ফোন নাম্বারের মতো মুখস্থ করতে চাই, তাহলে এই যে 4 4 2 2 3 2 2 3 2 1, একটা প্যাটার্ন আছে এখানে। 4 4 2 2 3 2 2 3 2 1। তো চাইলে এটা মনে রাখা যাবে এবং এটা প্রয়োজন। আচ্ছা, চলো আমরা সামনে আগাই। এরপর আমাদের জানতে হবে যৌগিক সংখ্যার ব্যাপারে। এটা খুবই সহজ, মৌলিক সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে সবই আমরা যৌগিক সংখ্যা বলবো। আর ফর্মাল ডেফিনিশনে যদি যাই, তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা ওয়ান এবং সেই সংখ্যা ব্যতীত আরো কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তারাই যৌগিক সংখ্যা। যেমন ধরো সিক্স, এটা ওয়ান দ্বারা ভাগ যাবে, সিক্স দ্বারা ভাগ যাবে, টু দ্বারা ভাগ যাবে, থ্রি দ্বারাও ভাগ যাবে। তাহলে ওয়ান সিক্স ছাড়া আরো সংখ্যা আছে যে সংখ্যাগুলো দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এরপর হলো সহমৌলিক সংখ্যা, কো প্রাইম। সহমৌলিক কাদেরকে বলবো? দুইটা সংখ্যা যদি এমন থাকে যাদেরকে ওয়ান ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 4 17, এই 4-কে আমরা ওয়ান দ্বারা ভাগ করতে পারবো, 17-কেও আমরা ওয়ান দ্বারা ভাগ করব বা করতে পারবো, কিন্তু ওয়ান ব্যতীত আর কোনো সংখ্যা নাই যেই সংখ্যা দ্বারা 4-কেও ভাগ করা যাবে, 7-কেও ভাগ করা যাবে। এই রকম সিচুয়েশন যে সংখ্যা যুগলের ক্ষেত্রে হবে, তাদেরকে আমরা বলবো কো প্রাইম।
তো এক্ষেত্রে একটু জেনে রাখা ভালো যে এই ধারণাটা কে দিয়েছেন। কো প্রাইমের যে ইটা আহ, ধারণাটা, এটা সর্বপ্রথম আমরা বলতে পারি যে প্রাচীন গণিতবিদ ইউক্লিড, উনি কম্পারেটিভলি বলা যায় একই সময় আসলে এই ধারণাগুলো একাধিক গণিতবিদ তারা আলোচনা করেছেন। তো উনাকে বলা যায় যে উনি সর্বপ্রথম এটা ধারণা দিয়েছেন। এবং দিয়েছিলেন কোথায়? ওনার বিখ্যাত একটা গ্রন্থ আছে এলিমেন্টস, সেখানে রিলেটিভলি প্রাইম বা প্রাইম টু ওয়ান অ্যানাদার এই ওয়ার্ডটা উনি প্রথম ব্যবহার করেন। তো উনি যেটা বলছেন সেটা হচ্ছে টু নাম্বারস আর সেড টু বি প্রাইম টু ওয়ান অ্যানাদার ওয়েন দে হ্যাভ নো কমন মেজার্স আদার দেন ইউনিটি, মানে ওয়ান ব্যতীত তাদের মধ্যে কোনো যদি কমন ফ্যাক্টর না থাকে। ওকে, আমরা সামনে আগাইতে পারি। এরপর হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ডেফিনেশনটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। ভগ্নাংশ আকারে আমরা যদি প্রকাশ করতে পারি, এই মূলদ সংখ্যা চেনার কিছু উপায় আছে। এবং এখানে যেহেতু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতেছি, এই কিউ এর মান যদি জিরো হয়ে যায় তখন এটা কি হবে? ইনডিটারমিনেন্ট ফর্মে চলে যাবে। এই জন্য কিউ এর মানটা জিরো হওয়া যাবে না, এটা একটা কন্ডিশন। তাহলে মূলদ সংখ্যা আমরা চিনবো কিভাবে? এক নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা ইনক্লুডিং জিরো। কারণ জিরোকেও আমরা লিখতে পারি কি 0/1, আর এই ভগ্নাংশ আকারে লিখতে পারলেই সেটা হবে মূলদ সংখ্যা। কাজে নেগেটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা, জিরো সবই হচ্ছে মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। দুই নাম্বার হচ্ছে আহ যখন কোনো ভগ্নাংশ আসে মানে দশমিক আসে, সেটা যদি সসীম দশমিক হয়, নির্দিষ্ট সংখ্যক পর থেমে গেছে, যেমন 1.13, 473.3659, 0.125689 ডট ডট থেকে একটা পর্যায়ে গিয়ে যদি শেষ হয়ে যায়, তাহলে এরকম সসীম দশমিক যেটাই থাকবে সেটাকে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। আর লাস্ট হচ্ছে আবৃত দশমিক। যেটা আবৃত দশমিক মানে হচ্ছে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস বারবার রিপিট হতে থাকবে। যেমন এই যে 2.07, তারপর আবার 07, আবার 07, আবার 07 ডট ডট ডট, মানে এইভাবে চলতেছে। তখন এটাকে আমরা কি করতে পারি? থামাই দিতে পারি 07, উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে এটাকে থামাই দেওয়া যায়। তো পৌনঃপুনিক দশমিক যেগুলা, আবৃত দশমিক, এইগুলাও মূলদ সংখ্যা। তো এই তিনটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সহজে মূলদ সংখ্যাকে আইডেন্টিফাই করতে পারবো। তো মূলদের সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলি। মানে একটা যদি তুমি ভালো করে মনে রাখো তাহলে আরেকটা যদি ওটা না হয় তাহলেই হবে। আমরা মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, তাহলে অমূলদ কোনটা হবে? যাদেরকে প্রকাশ করা যায় না তারাই মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনতে পারবো? এক নাম্বার, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা? যাদেরকে সরাসরি বর্গমূল করা যায়, করে একটা সংখ্যা চলে আসে। যেমন 4, এটাকে যদি আমরা বর্গমূল করি ইকুয়ালস টু আসবে 2। তারপর আছে 9, 9কে যদি আমরা বর্গমূল করি ইকুয়ালস টু আসবে 3। এরপর আছে 16 ইকুয়ালস টু আসবে 4। এরপর আছে 25 ইকুয়ালস টু আসবে 5। তাহলে এই যে সংখ্যাগুলা 4, 9, 16, 25, এদের উপর যদি আমরা রোড দিই তাহলে তো আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি। কাজে এদেরকে, এই যে √4, √9, √16, √25, এদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো, অমূলদ বলতে পারবো না। কিন্তু যদি এরা ছাড়া অন্য সংখ্যাগুলো হয়, যেমন √3, এখান থেকে পূর্ণ সংখ্যা আসবে না। √5 এখান থেকে আসবে না। √7, √8, √11, এই সবগুলাই হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর মূলদ নয় এমন সূচকীয় মান যেগুলো আছে, যেমন √2, তারপর √2, এগুলাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। আর আমাদের কিছু বহুল ব্যবহৃত অমূলদ সংখ্যা আছে, যেমন পাই অমূলদ সংখ্যা, অয়লার্স নাম্বার অমূলদ সংখ্যা, log 3 বা এই ধরনের কোনো ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দিই সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন আমরা যদি একটু ছক আকারে দেখি যে আমরা যে জিনিসগুলো জানলাম এগুলা কিভাবে আমরা বাস্তব সংখ্যার মধ্যে ওভারঅল নিয়ে আসতে পারি। তাহলে আমরা টোটাল বাস্তব সংখ্যা ধরে যদি কথা বলি, বাস্তব সংখ্যাকে প্রথমেই আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো, মূলদ আর হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার এখানে আমরা কোনো ক্লাসিফাই করব না, বাট মূলদ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে মূলদ ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের ধনাত্মক সংখ্যা আছে আর আছে আমাদের ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যাকে আমরা আলাদাভাবে যদি লিখি, আর ধনাত্মক সংখ্যাকে শূন্য সহ যদি আমরা বলতে চাই তাহলে অঋণাত্মক বলতে হবে, মানে ঋণাত্মক না এরকম হলো দুইটা, জিরো নিজে এবং পজিটিভ গুলা। তো এটাকে আলাদাভাবে ক্লাসিফাই করে দেখানো যায়। তো এই অঋণাত্মক থেকে তারপর আমাদের আসবে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে শূন্য।
আর এপাশে মূলদ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই তিন ধরনের সংখ্যা আমরা পাই, যেগুলো তোমরা 9-10 থেকেই মোটামুটি ভাবে পড়ে আসছো বা জানো। তো এই ছিল আমাদের সংখ্যার ক্লাসিফিকেশনের মধ্যে যে জিনিসটা তোমাদের দরকার হয়। আর এটাকে যদি আমরা একটু ইসের মাধ্যমে দেখি যে কোন সেটটা কার সাবসেট হবে বা কাকে ধারণ করে, এই জিনিসটা জানা থাকলে অনেক সময় এমসিকিউ তো আসতে দেখা যায়। তো তোমার আমরা শুরু করছিলাম ন্যাচারাল নাম্বার থেকে। সেট অফ ন্যাচারাল নাম্বার এখানে 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত আছে। এরপর আমরা দেখছি ইন্টিজার। ইন্টিজারের মধ্যে কি আছে? সেট অফ ইন্টিজার যেটা, এইখানে আমাদের পজিটিভও আছে, নেগেটিভও আছে, জিরো আছে। তাহলে আমরা কি করতে পারি? এই সেট অফ ন্যাচারাল নাম্বারকে সেট অফ ইন্টিজারের সাবসেট বলতে পারি। তাহলে এন সাবসেট অফ জেড। আচ্ছা, এরপরে আমরা পাইছি হচ্ছে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে জেড কে আমরা আবার কিউ এর সাবসেট বলতে পারি। কিন্তু কিউ এর মধ্যে কিন্তু আমাদের ওই যে অমূলদ যে অংশগুলা, √2, -√2, √3 ইত্যাদি, এগুলো নাই। তো এইগুলো আবার কার মধ্যে আছে? আমরা যখন রিয়েল নাম্বার চিন্তা করবো, সেট অফ রিয়েল নাম্বার, তার মধ্যে আবার ওইগুলো সবগুলাই আছে, সাবসেট অফ আর। তাহলে এই যে সম্পর্কটা এন জেড কিউ আর, এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর, এটা অনেক সময় পরীক্ষায় আসতে দেখা যায়। সো এটা মনে রাখতে হবে। আর আমরা যখন আবার কমপ্লেক্স নাম্বারে যাব, তখন এই যে রিয়েল নাম্বার, এটা আবার কি কমপ্লেক্স নাম্বারের সাবসেট আকারে আমরা পাই। তো আমার মনে হয় যে এইটুকুর মধ্যে আমাদের প্রথম অংশটার আলোচনা শেষ। এখান থেকে সিকিউ প্রিপারেশনের জন্য তোমাদের √2 একটু অমূলদ সংখ্যা, অথবা √3 একটু অমূলদ সংখ্যা, √5 একটু অমূলদ সংখ্যা, এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে। খুবই রেয়ার, সৃজনশীল হওয়ার পর খুব বেশি আসলে দেখা যায় নাই, আগে অনেক আসতো। আর যদি সংখ্যা না দেয়, √p, √q একটি অমূলদ সংখ্যা এরকমও থাকতে পারে। তো এটার প্রমাণটা তোমরা 19-এ পড়ে আসছো, √2 একটি অমূলদ সংখ্যা। ক্লাস 9-এ তোমরা সহজ একটা প্রমাণ দেখেছিলে। ওইটা যদি আমরা একটু দেখি, জাস্ট মনে করে দিলেই হবে। আহ, এইটার কয়েকটা ধাপে তোমরা প্রমাণ করছো এর আগে। প্রথম ধাপে আমরা দেখাই যে √2 এটা পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশটা কিভাবে দেখায়, টেকনিকটা কি ছিল? আমরা যেই সংখ্যাটার অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে, তার আগের এবং তার পরের পূর্ণবর্গ সংখ্যা নিই। যেমন এখানে আমরা দেখাতে চাচ্ছি √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা 2 নিব। 2 এর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে এটা 4 এর থেকে ছোট। আর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, তাহলে 1 এর থেকে বড়। 2 is less than 4, greater than 1। এবং এই টেকনিকের মাধ্যমে যেটা হবে, ওই স্পেসিফিক সংখ্যাটা, মানে বর্গমূলের সংখ্যাটা, এটা দুইটা সংখ্যার মধ্যবর্তী একটা সংখ্যা হিসেবে আসবে। যেমন এখানে আসছে 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। লজিক্যালি 1 এবং 2 এর মধ্যে তো আর কোনো পূর্ণ সংখ্যা নাই। তার মানে কি দাঁড়াচ্ছে, √2টা একটা ভগ্নাংশ হয়ে গেল। তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা, অর্থাৎ √2 এর মান 1 অপেক্ষা বড়, 2 অপেক্ষা ছোট, সুতরাং এটা পূর্ণ সংখ্যা না। তাহলে √2 কি হয় মূলদ হবে অথবা অমূলদ হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ। ভগ্নাংশ হতে গেলে আমাদের এই দুটা কেসই চলে আসে। তো তখন আমরা এখানে লজিক্যালি ধরে নেই যে এটা একটা মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা প্রমাণ করার চেষ্টা করব, যখন হবে না তখন আমরা বলে দিই যে এটা অমূলদ সংখ্যা। তাহলে যদি মূলদ সংখ্যা হয়, তার ডেফিনিশন কি? তার ডেফিনিশন হচ্ছে √2 ইকুয়ালস টু p/q, যেখানে q নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে পি ও কিউ উভয় স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক, এবং কিউ গ্রেটার দেন 1 ধরা হয়েছে। আচ্ছা, এরপরে উভয় পক্ষে বর্গ করে দিতে হবে। বর্গ করে দিলে 2 ইকুয়ালস টু p²/q²। এখান থেকে আসবে টোয়াইস কিউ ইকুয়ালস টু p²/q। আর এই জায়গা থেকে আমাদের একটা লজিক এখানে দাঁড়ায়। সেই লজিকটা কি? যে 2 × q এটা একটা পূর্ণ সংখ্যা। আবার p²/q, যেহেতু পি এবং কিউ সহমৌলিক, কাজে এটা ডেফিনেটলি একটা ভগ্নাংশ। কারণ কিউ দ্বারা তো আমরা পি বা p² ভাগ করতে পারবো না, নিঃশেষে বিভাজ্য হবে না, কারণ এটা সহমৌলিক। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশের সমান হচ্ছে, যেটা ম্যাথমেটিক্যালি লজিক্যালি ইম্পসিবল, সম্ভব না। তাহলে এই অসম্ভব জিনিসটা কেন আসছে? অসম্ভব জিনিসটা আসছে তার কারণ হচ্ছে আমরা √2 ইকুয়ালস টু p/q ধরছি। তাহলে এইটা যদি সত্য না হয়, তাহলে √2 ইকুয়ালস টু p/q এটাও সত্য না। আর এটা সত্য না হইলে এইটা আমরা কেন লিখতে পারছি? এটা লিখতে পারছি কারণ আমরা ধরছিলাম √2 একটি মূলদ সংখ্যা, তাহলে ওইটাও মিথ্যা। তাহলে তখন আমরা বলে দিই √2 একটি অমূলদ সংখ্যা। যে এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে, যে এখানে টোয়াইস কিউ স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা এবং p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, এবং কিউ গ্রেটার দেন 1।
যেহেতু পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সমান হতে পারে না, সুতরাং টোয়াইস কিউ নট ইকুয়ালস টু পি স্কোয়ার বাই কিউ, অর্থাৎ রুট ওভার টু এর মান পি বাই কিউ এর সমান সংখ্যা হতে পারে না। তাহলে যদি সমান না হয় তাহলে রুট ওভার টু নট ইকুয়ালস টু পি বাই কিউ, এবং এটা কেন ধরা হয়েছে, রুট টু একটি মূলদ সংখ্যা। তাহলে তখন আমরা কন্ট্রাডিকশনে বলে দিই রুট টু একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার যখন তোমাকে পার্টিকুলার একটা সংখ্যা না দিয়ে কোনো একটা লেটার ব্যবহার করবে, যেমন যদি বলে রুট ওভার পি একটি অমূলদ সংখ্যা, তখন আবার এই মানে স্ট্র্যাটেজি বা এই নিয়মে তুমি যদি প্রমাণ করতে চাও তাহলে তোমার কনফিউশন তৈরি হওয়ার কথা। কারণ তুমি তো এখানে পি এর থেকে বড়, পি এর থেকে ছোট কোনো পূর্ণবর্গ সংখ্যা তোমার জানা নাই, তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না। এই জন্য এটা প্রমাণের আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটাও তোমার জানা থাকা উচিত, অথবা ওইটাই শেখা উচিত যাতে যে কোনোটা তুমি করতে পারো। তো ওইটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা শুরুতেই ধরে নিব যে রুট ওভার পি একটি মূলদ সংখ্যা। তাহলে মনে করি, আচ্ছা এটা যদি মূলদ সংখ্যা হয় তখন আমাদের কি করতে হবে, তখন আমরা এটাকে লিখতে পারবো ভগ্নাংশ আকারে। তাহলে সুতরাং রুট ওভার পি ইকুয়ালস টু, আমরা নর্মালি ডেফিনিশনের মধ্যে পি বাই কিউ ব্যবহার করছি, বাট এখানে পি কেই আমরা অমূলদ সংখ্যা দেখাইতে যাচ্ছি, তাহলে এখানে পি বাই কিউ লেখাটা কন্ট্রাডিকশন তৈরি হবে। তাহলে আমরা লিখি এ বাই বি, যেখানে এ বি বিলংস টু জেড, বি নট ইকালস টু জিরো, এবং এ ও বি সহমৌলিক। এই হলো আমাদের কন্ডিশন। তাহলে যেখানে এ বি বিলংস টু জেড, অর্থাৎ এরা পূর্ণ সংখ্যা, বি নট ইকুয়ালস টু জিরো, এর আগের প্রমাণে বি গ্রেটার দেন ওয়ান দেখানো হয়েছে, এটা নট ইকুয়ালস টু জিরো লেখাটাই বেশি যৌক্তিক। যেহেতু এখানে আমাদের কন্ডিশনটাই হচ্ছে ভগ্নাংশের নিচে জিরো হওয়া যাবে না সেখান থেকে। আর যেইটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দুটাকে সহমৌলিক দেখাতে হবে, এ ও বি সহমৌলিক। আচ্ছা, তো অবশ্যই এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কিউ কে আমরা কেন ওয়ান ধরতে পারি না। কারণ ওয়ান ধরলে তখন ওই যে আমাদের সহমৌলিক যখন হবে, বা পি স্কোয়ার বাই কিউ, এই ওয়ান দ্বারা তো তখন আবার আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা পেয়ে যাব। তখন এই লজিকটা আসলে এক্সিস্ট করে না। তো আমার মনে হয় যে আমরা এই যে পরবর্তী যে প্রমাণটা, এটাই বেটার স্ট্যান্ডিং পরীক্ষা অ্যান্সার করার ক্ষেত্রে। তাহলে আমরা ধরে নিলাম যে রুট ওভার পি একটি মূলদ সংখ্যা। তাহলে রুট ওভার পি ইকালস টু এ বাই বি, যেখানে এ বির পরিচয়টা কি, খুব সিম্পল, এরা পূর্ণ সংখ্যা, তাহলে এ বি বিলংস টু জেড, বি নট ইকালস টু জিরো, এবং এ আর বি সহমৌলিক, মানে ওয়ান ব্যতীত তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এখন যদি আমরা দুই পাশে বর্গ করে দেই তাহলে আমরা পাবো পি ইকুয়ালস টু এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বর্গ করে, বা পি ইন্টু বি স্কোয়ার, অথবা উল্টাভাবে লিখি এ স্কোয়ার ইকুয়ালস টু হবে পি বি স্কোয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। এখন এই সমীকরণ থেকে আমরা স্পষ্টত কি বলতে পারবো, যে পি বি স্কোয়ার এইটা পি দ্বারা বিভাজ্য, পি দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে স্পষ্টতই পি বি স্কোয়ার পি দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন একটা ইকুয়েশনের এক পাশে যদি আমরা পি দ্বারা ভাগ করতে পারি, তাহলে আরেক পাশও কি হবে, সেটা দ্বারা ভাগ করা যাবে, যেহেতু একটা ইকুয়েশন। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এ স্কোয়ারও পি দ্বারা বিভাজ্য। সুতরাং এ পি দ্বারা বিভাজ্য। এ ইকুয়ালস টু পি ইন্টু সামথিং আমরা লিখতে পারি।
তাহলে এবি যেহেতু ব্যবহার করেছে, আমরা সি নিলাম, পি ইন্টু সি। এখন এখানে কথা হচ্ছে যে এ স্কোয়ার যদি পি দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ কেন পি পি দ্বারা বিভাজ্য হবে? কারণ এইটা আমরা একটা প্রপার্টির মতো বলতে পারি যে কোনো পূর্ণ সংখ্যার বর্গ যদি কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা ওই মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের প্রমাণ যদি আসে, তাহলে প্রশ্নের মধ্যে এটা উল্লেখ করে থাকবে যে পি একটা মৌলিক সংখ্যা। কারণ তাছাড়া এই প্রমাণটা এখানে এসে একটা কন্ট্রাডিকশন তৈরি করবে, যেটা আমরা কিভাবে লিখবো বা কিভাবে লিখতে পারি। তো যেহেতু পি একটা মৌলিক সংখ্যা, এই জন্যই আমরা এই যে এ স্কোয়ারকে পি দ্বারা ভাগ করা গেলে এ কেও পি দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু পি ইন্টু সি। সি আমরা যে কোনো একটা সংখ্যা কনসিডার করছি, আর পি যেহেতু তাকে ভাগ করতেছে, বা পি দ্বারা যেহেতু তাকে ভাগ করা যাচ্ছে, তো এই জন্য পি এর মাধ্যমে জিনিসটাকে আমরা প্রকাশ করলাম। এখন এই মানটা যদি আমরা আবার এই যে এক নঙ্গে বসাই দিই, তখন কি দাঁড়াবে? এটাকে এক নঙ্গে বসাই দিলে, যে সুতরাং এক হতে পাই তাহলে পিসি হোল স্কোয়ার ইকুয়ালস টু পি বি স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে যদি আমরা ক্যান্সেল করে দিই, আমরা পাবো বি স্কোয়ার ইকুয়ালস টু পি সি স্কোয়ার। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে এখন আবার কি দাঁড়াচ্ছে? এখন দাঁড়াচ্ছে সেম লজিকটাই আমরা যদি বলি যে স্পষ্টতই এই যে পি সি স্কোয়ার এটা পি দ্বারা বিভাজ্য, তাহলে বি স্কোয়ারও পি দ্বারা বিভাজ্য হবে, বিও পি দ্বারা বিভাজ্য হবে। তাহলে এও পি দ্বারা বিভাজ্য, বিও পি দ্বারা বিভাজ্য। তাহলে এ এবং বি এর মধ্যে একটা কমন ফ্যাক্টর কিন্তু আমরা পাচ্ছি, পি। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তাহলে এই কথাটুকু যদি আমরা আমরা লিখি যে সুতরাং সুতরাং পি সি স্কোয়ার পি দ্বারা বিভাজ্য এবং বি স্কোয়ার পি দ্বারা বিভাজ্য। অর্থাৎ বি পি দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে, লজিকটা কি দাঁড়ালো? যে এও পি দ্বারা বিভাজ্য, বিও পি দ্বারা বিভাজ্য। সুতরাং সুতরাং এ ও বি উভয়ই উভয়ই পি দ্বারা বিভাজ্য, যা প্রস্তাবনা বিরোধী। বিভাজ্য যা প্রস্তাবনা বিরোধী। আচ্ছা, এখন এই যে প্রস্তাবনা বিরোধী কেন হইলো? কারণ আমরা তো শুরুতে ধরেই নিছি যে এ ও বি হচ্ছে সমমৌলিক। ওয়ান ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করা যাবে না, মানে দুইটাকেই ভাগ করা যাবে না। কিন্তু আমরা এখানে দেখলাম যে পি দ্বারা তাদেরকে ভাগ করা যাচ্ছে, মানে আরেকটা কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে ওয়ান ব্যতীত, যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা যেটা ধরে নিচ্ছিলাম সেটা তো সত্য হলো না, একটা কন্ট্রাডিকশন তৈরি হলো। এটা কেন কন্ট্রাডিকশনটা তাহলে তৈরি হলো? আমরা কি ধরছিলাম? এই যে শুরুতে আমরা ধরছি রোড রোড ওভার পি একটি মূলদ সংখ্যা। তার মানে এই যে যে জিনিসটা দিয়ে আমরা শুরু করছিলাম, এইটার কারণেই কন্ট্রাডিকশনটা হচ্ছে। তার মানে রোড ওভার পি মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে আমাদের কি হবে? রোড ওভার পি একটি অমূলদ সংখ্যা। এরপর সুতরাং রোড ওভার পি একটি অমূলদ সংখ্যা লিখে দিতে হবে। পুরোটা যদি আমি আরেকবার বলি সামারি আকারে, প্রথমে আমরা যেটাকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলবে, ডেফিনেটলি এটা আমাদের মৌলিক সংখ্যা হইতে হবে আর কি। রুট ওভার পি হোক কিউ হোক, বলে দিতে হবে যে পি একটা মৌলিক সংখ্যা বা কিউ একটা মৌলিক সংখ্যা। তো আমরা সেটাকে প্রথমে মূলদ ধরে নিব। মূলদ ধরে নিয়ে তারপর মূলদ সংখ্যার যে ডেফিনিশন, মূলদ যদি হয় তাহলে কি হবে? তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এ বাই বি আকারে প্রকাশ করা যাবে।
তাহলে আমরা সেই আকারে প্রকাশ করলাম রুট ওভার পি ইকুয়ালস টু এ বাই বি, যেখানে এ আর বি এর মধ্যে এদের পরিচয়টা কি, এরা পূর্ণ সংখ্যা, বিলংস টু জেড, বি জিরো হওয়া যাবে না, বি নট ইকুয়ালস টু জিরো, এবং এ আর বি সহমৌলিক হইতে হবে, তাহলে এ বি সহমৌলিক। তারপর আমরা বর্গ করে দিব, বর্গ করে আর আর গুণ করবো, জাস্ট এটা আমাদের প্রথম স্টেপ শেষ। গুণ করার ফলে এখানে দেখা যাচ্ছে যে পি ইন্টু বি স্কোয়ার আছে, তাহলে পি ইন্টু বি স্কোয়ার যে সংখ্যাটা, সেই সংখ্যাকে আমরা পি দ্বারা তো ভাগ করতে পারবোই, খুব নর্মাল। তাহলে এইটা হলো একটা সমীকরণ যা রাইট হ্যান্ড সাইডকে পি দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডকেও পি দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ এ স্কোয়ারকেও পি দ্বারা ভাগ করা যাবে, এ স্কোয়ারও পি দ্বারা বিভাজ্য। আর যেহেতু এখানে আমাদের পি একটা মৌলিক সংখ্যা, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গকে যখন একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তখন সেই স্বাভাবিক সংখ্যাকেও মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমাদের এ স্কোয়ারকে যেহেতু পি দ্বারা ভাগ করা যাচ্ছে, কাজে এ কেও পি দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ এও পি দ্বারা বিভাজ্য। তাহলে এ ইকুয়ালস টু আমরা পি ইন্টু সি লিখতে পারি। আচ্ছা, এখন এই যে এই ইকুয়ালস টু পি ইন্টু সি আমরা পেলাম, এটা আমরা আবার কি করছি, এক নং সমীকরণে বসাই দিচ্ছি। বসাই দিলে পিসি হোল স্কোয়ার ইকুয়ালস টু পি বি স্কোয়ার আসছে, দুই পাশ থেকে ক্যান্সেল করে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকুয়ালস টু পি ইন্টু সি স্কোয়ার। তাহলে এই সমীকরণ থেকে কি আমরা সেম ক্যালকুলেশন, আমরা কনক্লুশনটা টানতে পারবো। তাহলে পিসি স্কোয়ার যেটা, এটাকেও পি দ্বারা ভাগ করা যায়, তাহলে বি স্কোয়ারকেও পি দ্বারা ভাগ করা যাবে, তাহলে বি বি কেও পি দ্বারা ভাগ করা যাবে। তার মানে এ এবং বি দুইটা সংখ্যাকেই আমরা পি দ্বারা ভাগ করতে পারতেছি, দুইটাই পি দ্বারা বিভাজ্য হচ্ছে। এবং আমাদের প্রস্তাবনা অনুযায়ী এই এ এবং বি এই দুইটার ওয়ান ব্যতীত আর কোনো উৎপাদক থাকার কথা না, আর কোনো সংখ্যা থাকার কথা না যাকে দ্বারা আমরা ভাগ করতে পারবো, তাহলে এটা আমাদের প্রস্তাবনা বিরোধী হয়েছে। আর আমাদের প্রস্তাবনাটা কি ছিল, আমাদের প্রস্তাবনা ছিল এই যে একেবারে শুরুতে, যে রুট ওভার পি একটা মূলদ সংখ্যা, এটা ধরে নিয়ে আমরা আগাইছি। আর যেহেতু এটার 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 এগেইনস্টে বা এটার সাথে কন্ট্রাডিকশন হয়েছে, এই জন্য আমরা কি বলবো, যে সুতরাং রুট ওভার পি মূলদ সংখ্যা না, এটা একটা অমূলদ সংখ্যা। তো এই ছিল প্রমাণ। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, পরীক্ষায় আসার সম্ভাবনা যে অনেক বেশি আছে তা না, বাট অনেক সময় সহজ প্রশ্ন চলে আসে, তো এই জন্য এটার প্রমাণটা তোমাদের জেনে রাখা ভালো। সিকিউ অংশ এই জায়গা থেকে এতটুকুনি, আর তেমন আসার সম্ভাবনা নাই। আমরা কিছু এমসিকিউ দেখে নেই এই অংশ থেকে, যেগুলা প্রিভিয়াস ইয়ারে বোর্ড পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আসছে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? রোডের ভেতরে -2, তোমরা জানো এটা জটিল সংখ্যা, রোডের ভেতরে মাইনাস থাকলে সেটা জটিল সংখ্যা হয়, তাহলে এটাও জটিল সংখ্যা, কাজে এই দুটো বাদ আমাদের অমূলদের অংশ থেকে। তারপর রুট ওভার 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যাকে রুট ওভার করা হয়েছে, কাজে এটা মূলদ সংখ্যা, এখান থেকে 3 আসবে, কাজে আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে পাই। আর নিচের কোনটা অমূলদ সংখ্যা নয়? অমূলদ সংখ্যা নয় কোনটা? রুট ওভার 11 অবলদ সংখ্যা, পাই অবলদ সংখ্যা, কাজে এই দুইটার মধ্যে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। তুমি দেখবা যে এখানে পৌনঃপুনিক কোনটা আছে, পৌনঃপুনিক যেটা সেটা মূলদ, আর যেটা পৌনঃপুনিক না সেটাই অমূলদ। যেমন এই যে 101, 101, 101, কাজে এটা আমাদের পৌনঃপুনিক সংখ্যা, কাজে এটা মূলদ, এইটা অমূলদ হবে না। বাট এই যে 10, 100, 1000, কাজে এইটা আমাদের অমূলদ সংখ্যা। তাহলে যেহেতু বলছে কোনটা অমূলদ নয়, তোমার অ্যান্সার হবে ঘ। 3 নাম্বার সেম টাইপের প্রশ্ন, অমূলদ সংখ্যা নয় কোনটি? এটা আমার মনে হয় যে তোমরা দেখে বলে দিতে পারবা, রুট ওভার 4, এখান থেকে 2 আসবে, এটা মূলদ সংখ্যা, যেহেতু অমূলদ নয় বলছে, কাজে এটা হবে আমাদের অ্যান্সার। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, আহ সসীম দশমিক মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, আর পৌনঃপুনিক দশমিক, আবৃত দশমিক যেগুলা, এগুলাও মূলদ সংখ্যা, এই যে 141414। কাজেই অমূলদ সংখ্যা কোনটা? এই যে অসীম দশমিক, 5.1426 ডট ডট ডট। তো এই জায়গা থেকে অ্যান্সার গুলো আসলে কঠিন হয় না, সহজই হয় বলা চলে। এরপর 5 নাম্বার প্রশ্নটা, নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে পাই অমূলদ, অয়েলার্স নাম্বার এটা অমূলদ। এরপর আছে 1/√5, এটা কি হবে? আর √5 ডিভাইডেড বাই √125। তো এখানে তোমার যেটা আসবে দেখো, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে গিয়ে কিন্তু তোমার কনফিউশন তৈরি হচ্ছে যে দুইটার মধ্যে কোনটা হবে। তুমি এখানে 125কে একবারে লিখতে পারো, যেটা যে 5 × 25, তাহলে রোডের ভেতরে 5 × 25, তাহলে তোমার 25 রোডের ভেতর থেকে বের হয়ে আসবে, হবে 5, আর থাকবে √5। তাহলে উপরে নিচে √5 যখন কাটা যাবে, এখানে কিন্তু তুমি পাচ্ছ হলো 1/5। তাহলে 1/√5 আর 1/5 এই দুইটার মধ্যে কোনটা অমূলদ?
ডেফিনেটলি 1/√5। আচ্ছা, এরপর এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, এখানে তোমাকে যেটা ফোকাস করতে হবে যে এগুলোর মধ্যে কোনটা থেকে আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি আর কোনটা থেকে আমি পাচ্ছি না। সো এইখানে তুমি দেখো অপশন গ 81, এটাকে লেখা যাবে 3^4, তারপর হবে 1/4, সো সেখান থেকে আমাদের আসবে 3। আর বাকি যেগুলো আছে তুমি যদি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে দেখবা যে এটা অসীম দশমিক, 0 পয়েন্ট ডট 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 চলতে আছে, বা 1 পয়েন্ট, যেটা আসুক আর কি। সো তাহলে যেহেতু তোমার মূলদ চাইছে, এখানে মূলদ একটাই আছে, সেটা হচ্ছে 81। তো সবগুলাকেই তুমি যদি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চেপে ওই যে আমরা তিনটা মূলদ সংখ্যা চেনার যে তিনটা উপায় যেটা দেখছি, তার মধ্যে যেটা পড়বে এটাই আমাদের অ্যান্সার হিসেবে আসবে। আচ্ছা, আর ক্যালকুলেটর ছাড়াও এটা আইডেন্টিফাই করা যাবে। যেটা বললাম যে তোমাকে দেখতে হবে যে কিউব রুট অথবা পাওয়ার 1/4, 1/5, 1/6, যেটাই থাকুক, এটা অ্যাপ্লাই করে আমার পূর্ণ সংখ্যা আসতেছে কোনটা থেকে। আচ্ছা, এর ক্ষেত্রে কোনটি সঠিক? এটা একটা বৃহৎ দশমিক, কাজে এটা আমাদের হবে একটা মূলদ সংখ্যা। আর লাস্ট যে প্রশ্নটা এখানে আছে, √9/4, এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা? এটাকে আমরা যদি বর্গমূল করি, বর্গমূল করলে আমাদের কি আসবে? 3/2 আসবে। যেহেতু 3/2 আসতেছে, যেটা কি ধরনের, ডেফিনেটলি মূলদ বলতে হবে আমাদের, কারণ মূলদ সংখ্যা যে টাইটেরিয়া গুলো, সেই টাইটেরিয়া গুলোর মধ্যে এটা চলে আসে। আর স্বাভাবিক সংখ্যা এটা বলতে পারবো না, মৌলিক সংখ্যাও বলা যাবে না, আর অবলত বলা যাবে না, সো এটা আমাদের মূলদ সংখ্যা। তো এই ছিল আমাদের আজকের যে টপিক, এই টপিকের উপর সার্বিক আলোচনা। যদি একটু সামারিতে যাই, তাহলে আমাদের আজকের প্রথম লেকচার বাস্তব সংখ্যা অসমতা, এই লেকচারটা আমরা শুরু করেছিলাম বিভিন্ন ধরনের সংখ্যার যে সেটগুলো, এই সেটগুলো পরিচিতির মাধ্যমে। আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যার সেট দেখছি, তারপর আমরা পূর্ণ সংখ্যার সেটের ব্যাপারে ধারণা নিয়েছি। মৌলিক সংখ্যা, বিভিন্ন প্রকার মৌলিক সংখ্যার যে স্টেপ বেসড যে সংখ্যাটা, 1 থেকে 10 পর্যন্ত কয়টা, 11 থেকে 20 পর্যন্ত কয়টা, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে বলছি। এরপর আমরা দেখেছি যৌগিক সংখ্যা, সমৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, এই ক্লাসিফিকেশন গুলা। এরপর ওভারঅল আমরা একটা চার্টের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে এই জিনিসগুলোকে কিভাবে প্রকাশ করা যায়, সেখান থেকে আমাদের সাবসেট আকারের যে সম্পর্কটা, এটা মনে রাখতে হবে, NZ, QR। এটা উল্টাভাবে দিতে পারে, তখন চিহ্নটা উল্টে যাবে। আর এরপর আমরা একটা প্রমাণ দেখলাম, রোটাভুক্ত একটি অমূলদ সংখ্যা। 19-এ তোমরা যেটা পড়ে আসছো, এই জিনিসটা আমি দেখাইছি, এবং প্রিফারেবল হচ্ছে পরবর্তীতে যে প্রমাণটা দেখাই দিলাম। কারণ অনেক সময় সংখ্যা না থেকে অন্য কিছু থাকতে পারে, একটা বলে দিবে যে এটা একটা মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যা হতে পারে সেটা, সেটা প্রমাণ করে যে এটা একটা অমূলদ সংখ্যা। আর সিমিলার টাইপের কিছু MCQ আমরা দেখলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে ধারাবাহিকভাবে পরবর্তী যে কনসেপ্টগুলো এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। তো এই অধ্যায়ের জন্য হোপফুলি আমাদের এরকম 6টা লেকচার দরকার হবে, বা সর্বোচ্চ হয়তো 7টা লেকচার দরকার হতে পারে।